হানিফ। ধন্যবাদ খালিদ মহিউদ্দিন। অনেকগুলো প্রশ্ন এবং অনেকগুলো কথাবার্তা ইতিমধ্যে আমরা দেখলাম এবং শুনলাম। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, বিএনপি স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ, তাদের অনেকেরই কথা শুনেছি। সবগুলো কথারই আমি জবাবটা দিতে চাই, দয়া করে আমাকে সেই সময়গুলো দিন। প্রথমত আমরা আগেই বলেছি যে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, আর আমরা যারা বিশেষ করে মুসলমান, আমাদের কাছে আমাদের ধর্ম অত্যন্ত পবিত্র। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি ইসলাম ধর্মের প্রতি প্রচণ্ড আস্থাশীল ছিলেন, বিশ্বাস করতেন বলেই স্বাধীনতার পরে বাংলাদেশে প্রথম ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছিলেন ইসলামের বিকাশ ঘটানোর জন্য। এবং এই বাংলাদেশে ইসলাম ধর্মের প্রচার, ইসলাম ধর্মের বিকাশ, ইসলাম ধর্মের গুরুত্ব যতটুকু প্রসার লাভ করেছে, তার সবগুলো কৃতিত্বই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা জননেত্রী শেখ হাসিনা। আমাদের নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি প্রধানমন্ত্রী হিসেবে তার শত কাজের ব্যস্ততার মধ্যেও উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং সমস্ত ইসলামী ধর্মের বিধান অনুযায়ী তার জীবনযাপন করেন। অর্থাৎ সেই দিক থেকে আমরা এই ধরনের ধর্মীয় অনুভূতি আঘাত আনার মতো কোনো বক্তব্য যেই করুক না কেন, আমরা এটা কখনো মেনে নেই নাই, আমরা এটা বরদাস্ত করি নাই। আপনারা দেখেছেন ইতিপূর্বেও আমাদের দেশে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ নিয়ে বা পবিত্র ধর্ম নিয়ে যে যেখানে কটূক্তি করেছে কিনা তার বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের বর্তমান মন্ত্রিপরিষদের সদস্য জনাব আব্দুল লতিফ সিদ্দিকী সাহেব, উনি মার্কিন যুক্তরাষ্ট্রে উনি একটা আলোচনা সভায় ওখানে পবিত্র হজ সম্পর্কে এবং ধর্ম সম্বন্ধে কয়েকটি কথা বলেছেন, যেটা অত্যন্ত দুঃখজনক এবং যেটা অগ্রহণযোগ্য। আমরা এই ঘটনাকে আমরা কখনোই সমর্থন করি নাই এবং এই ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে মন্ত্রিপরিষদের থেকে অব্যাহতি দিয়েছেন এবং সেই সিদ্ধান্ত দিয়েছেন। আজকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব উনি আজকে বলছেন যে উনি নাকি এই অব্যাহতি দেওয়াটাকে ধোঁয়াশার মধ্যে দেখছেন। হ্যাঁ, উনি ধোঁয়াশার মধ্যে দেখবেন, এটাই স্বাভাবিক, কারণ তারা খুব তড়িঘড়ি করে গতকালকে বেগম খালেদার নেতৃত্বে 20 দলীয় জোটের বৈঠক ডেকেছিলেন, যে ভেবেছিলেন যে একটা ভালো একটা ইস্যু পাওয়া গেছে, এই ইস্যু নিয়ে তারা রাজনীতিতে মাঠ গরম করবেন। এখন মাননীয় প্রধানমন্ত্রী এই অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের কারণে তাদের সেই আশার গুড়ে বালি পড়েছে। সেই কারণে এখন তারা সব কিছু ধোঁয়াশা দেখছে, এটা ছাড়া আর কিছু নেই। এটা খুব পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে ইতিমধ্যেই আব্দুল লতিফ সিদ্দিকী অব্যাহতি দিয়েছে। তার একটা বড় প্রমাণও আপনারা দেখেছেন যে গতকালকে মেক্সিকোতে যে টেলিযোগাযোগ ক্ষেত্রে যে একটা আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার কথা ছিল, যে পুরস্কারটা গ্রহণ করার কথা ছিল মন্ত্রী হিসেবে আব্দুল লতিফ সিদ্দিকীর, সেখানে যেহেতু আব্দুল লতিফ সিদ্দিকী অব্যাহতি দিয়েছে, সেই কারণে ওই পুরস্কারটি গ্রহণ করেছেন আমাদের টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এর মধ্য দিয়ে আপনারা পরিষ্কার হতে পারেন যে ইতিমধ্যেই এটা মাননীয় সভাপতির সিদ্ধান্ত কার্যকর হয়েছে। জনাব মাহবুবুল আলম হানিফ, আরেকটি হান্নান সাহেব, জনাব মাহবুবুল আলম হানিফ, আমি খালিদ মহিউদ্দিন আমি বলি আমি এখানে ব্রিগেডিয়ার হান্নান সাহেবের কথার আমার জবাবটা দিতে হবে, তারপর আমি আসবো। হান্নান সাহেব মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে উনি এমনভাবে কথা বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী নাকি আব্দুল লতিফ সিদ্দিকী এই কথাগুলো বলেছেন পবিত্র ধর্মে আঘাত করার জন্য। আমরা বারবার বলেছি আব্দুল লতিফ সিদ্দিকী সাহেবের এই বক্তব্য এটা সুস্থ মস্তিষ্কে পরিচিত নয়। আজকে এই ব্রিগেডিয়ার হান্নান সাহেবের কথা শুনে আমার মনে হলো যে উনারও এই বক্তব্যটা সুস্থ মস্তিষ্কে পরিচিত নয়। উনি আদৌ সুস্থ আছেন কিনা আব্দুল লতিফ সিদ্দিকী ব্রিগেডিয়ার হান্নান সাহেব, সেটা নিয়ে আমার সন্দেহ আছে। নাহলে পৃথিবীতে এমন কোনো পাগল আছে যে নিজের দলের ক্ষতি হতে পারে, সরকারের ক্ষতি হতে পারে, এই ধরনের একটা বক্তব্য দিয়ে নিজের দলের ক্ষতি করবে? এটা উদ্ভট মস্তিষ্ক যারা আছে ব্রিগেডিয়ার হান্নান সাহেবের মতো, তাদের মুখ থেকে এই ধরনের বক্তব্য আসতে পারে। এটা কোনো সুস্থ মানুষের কাছ থেকে এই ধরনের কথা আসতে পারে না। জনাব হানিফ, আপনাকে ধন্যবাদ। আপনি দুটি বিষয় স্পষ্ট করেছেন। এক হচ্ছে প্রধানমন্ত্রী তাকে, আপনার কাছে আমি আবার আসছি, প্রধানমন্ত্রী তাকে অব্যাহতি দিয়েছেন এবং মেক্সিকোতে সেই পুরস্কারটি প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক নিয়েছেন এবং সেটি প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়েছেন। আরেকটি বিষয় আছে, আমি এক সেকেন্ড একটু আবার জনাব আব্দুল তারেক রহমানের বিষয়টা আপনার আসেন। জি, জনাব হান্নান শাহকে আমি জিজ্ঞেস করতে চাই, জনাব হান্নান শাহ, এই বিষয়টি তো স্পষ্ট যে প্রধানমন্ত্রী তাকে অব্যাহতি দিয়েছেন। আপনি ধূম্রজালের প্রসঙ্গটি আপনারা বলেছিলেন, এখন প্রধানমন্ত্রীকে আপনি ধন্যবাদ দিবেন কিনা যেটি স্পষ্ট হয়েছে? জনাব মাহবুবুল আলম হানিফ বলেছেন যে এটি স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তিনি কালকে মেক্সিকো সেই পুরস্কারটিও গ্রহণ করেন নাই। ধন্যবাদ আপনাকে। আমি বিনয়ের সাথে জনাব মাহবুবুল আলম সাহেবকে স্মরণ করিয়ে দিতে চাই যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত
সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ আমাদের বর্তমান প্রধানমন্ত্রী সম্বন্ধে বলেছেন শি ইজ এ রং হেডেড ওম্যান। না, না, জেনারেল আমার হান্নান সম্বন্ধে জেনারেল হান্নান হাইকোর্ট জেনারেল হান্নান আমরা কোনো যদি কথা বলেন নাই। জেনারেল হান্নান আমরা যদি একটু প্রসঙ্গে থাকি আচ্ছা, প্রসঙ্গেই আছি। যে না, তাকে যেহেতু অব্যাহতি আমাকে দেন। ব্যক্তিগতভাবে বলা হয়েছে জি। তা আমি সেটা উত্তর দিচ্ছি। আমি মনে করি, এখনো মনে করি মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরে আসুক, তারপর আমরা দেখব। আবার আমি বলেছি, আমি যতটুকু জানি মাননীয় প্রধানমন্ত্রী কাউকে অব্যাহতি দেন না, নিয়োগ দিতে পারেন, কিন্তু অব্যাহতি দিতে গেলে কিন্তু যে আমাদের প্রসিজিওর আছে কিন্তু সেই আমাদের প্রসিজিওর ফলো করা হয় না। কিন্তু আমাদের সংবিধানে কিন্তু আছে, ভবিষ্যতে দেখবেন আমাদের সংবিধানে কিন্তু আছে মন্ত্রী পরিষদের সদস্যরা প্রধানমন্ত্রী সন্তুষ্ট সাপেক্ষে মন্ত্রী পরিষদের কাজ পরিচালনা করবেন। তিনি যতদূর পর্যন্ত সদস্য থাকবেন ততদিন পর্যন্ত মন্ত্রী থাকবেন, না থাকলে থাকবেন না। সেটা প্রসিডিউরাল ব্যাপার। যে আমি আমার বক্তব্যে জনাব তাজউদ্দিন সাহেব এবং তার ভাই আফসার উদ্দিন সাহেবের উদাহরণ তুলে ধরেছি। আমাদের দেখার বিষয় হলো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরে এসে জনাব লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে কি ব্যবস্থা নেন। একটি পুরস্কার গ্রহণ করেন না, এটা তো আমরা বুঝতেই পারছি, কারণ দেশের জনগণ যখন এই বক্তব্য নিয়ে তাদের ঘৃণা এবং সরকারের প্রতি অনাস্থা প্রকাশ শুরু করেছে। হান্নান সাহেব আপনাকে ধন্যবাদ। তার মানে হচ্ছে আওয়ামী লীগ সরকার সেই জনগণের চাওয়াটাকে গুরুত্ব দিচ্ছে। আমি একটু জনাব হানিফ আপনাকে থামিয়েছিলাম, আপনার কাছ থেকে শুনতে চাইবো যে আপনি বাকিটা কি বলতে চাইছিলেন সেই সম্পর্কে। জনাব মাহবুবুল আলম হানিফ। আমি তার আগে একটু হান্নান সাহেবের কথাটা বলে নিই। জি, যে হান্নান সাহেব আদালতের কথা বলছেন, আমি আদালতের কথাই যাব না, কিন্তু হান্নান সাহেব এই মুহূর্তে কিছুক্ষণ আগেই ওনার পরস্পর বিরোধী কথা বলে দিয়ে সাধারণ জনগণের কাছে প্রমাণ করেছেন যে ওনার জনাব হানিফ আপনি ব্যক্তিগত মতামত ব্যক্তিগত প্রসঙ্গে পরস্পর বিরোধী কথা বলেছেন, কিন্তু জনাব হানিফ আপনি ব্যক্তিগত প্রসঙ্গে না থেকে আপনি আমি আর একটু বলি। জি, আচ্ছা, জনাব তারেক এবার রহমান আপনি আসেন যে তারেক রহমান সম্পর্কে যেটা বলেছেন, তারেক রহমান সম্পর্কে ইতিহাসে যে বিকৃতি করে চলেছেন, এই ব্যাপারে আমাদের আসলে আমরা বলেছি যে এটা একটা অশিক্ষিত, উদ্ভট, অর্ধশিক্ষিত, মূর্খ পক্ষে এই ধরনের বক্তব্য দেওয়া সম্ভব। আর আপনাদের স্মরণ করে দিতে চাই যে সম্ভবত 2004 সালে এই আজকে হান্নান সাহেবদের এখন যে সহযোগী সংগঠন আছেন ডেমোক্রেটিক লীগ, তার সভাপতি কর্নেল অলি সাহেব উনি নিজেই বলেছেন যে মা বেটা দুইটাই হচ্ছে চোর, দুইটাই বদমাইশ। এটাও বলেছিলেন। আমি কথা শেষ করে নিই কর্নেল অলি সাহেবের বক্তব্য, এটা আমার বক্তব্য না। কর্নেল অলি সাহেব বলেছিলেন যে মা যদি নষ্ট হয় তো ছেলে কখনো ভালো হতে পারে না। তো এই ধরনের নষ্ট লোকের কাছ থেকে এই ধরনের নষ্ট কথাবার্তা আসবে, এটাই স্বাভাবিক। অর্থাৎ এটা নিয়ে আমরা বিচলিত নই। হান্নান সাহেবরা পুলকিত হতে পারেন, সেটা সময় আসলে পুলকিত হওয়ার ফলটা পাবে। জনাব হানিফ, আমি আপনার কাছে জানতে চাইবো যে আজকের পত্রপত্রিকাও কিন্তু আমরা দেখেছি যে বা অনেকে এখন এরকম বলেছেন যে জনাব আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ রয়েছে, অনেক অভিযোগ ছিল, কিন্তু সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে এতদিন পর্যন্ত কোনো ব্যবস্থা কেন নেওয়া হয় নাই। আমি আমাদের উপর একটু দায় নিচ্ছি, কারণ মিডিয়াতেও কোনোদিন তার বিরুদ্ধে এত রিপোর্ট আমরা দেখিনি আজকে যত আমরা দেখছি। এর কারণ কি বলে আপনি মনে করেন জনাব হানিফ? সেটা না, এটা তো যদি অভিযোগ যদি উত্থাপিত না হয়, আজকে যে কারণে আজকে লতিফ সিদ্দিকী সাহেবকে নিয়ে এত বিতর্ক হচ্ছে, কারণ উনি একটা আমাদের পবিত্র ধর্মীয় নিয়ে একটা কথা বলেছেন, সে ধর্ম নিয়ে কথা বলেছেন এবং ধর্মীয় অনুভূতি আঘাত দিয়েছেন। স্বাভাবিক কারণেই সেটার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন, সেটার বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন। লতিফ সিদ্দিকী সাহেব ইতিপূর্বে কোথাও ধর্মের অনুভূতি আঘাত দিয়েছেন, দিয়ে কথা বলেছেন, এরকম তথ্য আমাদের কাছে আসে না, তার বিরুদ্ধে আপনাদের মাধ্যমে দেশবাসী জানে নাই। তার বিরুদ্ধে যদি অভিযোগ না থাকে, তার বিরুদ্ধে কি অভিযোগ নেবে? আর আপনি যেটা বলেছেন তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তো এখন এটা পত্রিকায় এসেছে, এটা ইতিপূর্বে আসে নাই। এই পত্রিকায় যখনই এসেছে আপনারা লক্ষ্য করেছেন যে গত কয়েকদিন পত্রিকায় আসার সঙ্গে সঙ্গে এটা তদন্ত নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। তদন্ত রিপোর্ট পাওয়ার পরেই না তার বিরুদ্ধে অ্যাকশন হতে পারে, যেহেতু তদন্তাধীন বিষয় আছে। অতএব সে আসলে এই অভিযোগগুলো তার সঙ্গে সে জড়িত কিনা বা আসলে এই অভিযোগগুলোর সঙ্গে তার সম্পৃক্ত আছে কিনা সেটা প্রমাণিত হওয়ার সঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। জনাব হানিফ আপনাকে ধন্যবাদ। জনাব হান্নান শাহ, আপনি আমাদেরকে 30 সেকেন্ডে কোনো কিছু যোগ করতে চাইলে আপনি যুক্ত করতে পারেন। জনাব হান্নান শাহ। আমি জনাব হানিফ সাহেবের বক্তব্য যে ভবিষ্যতে আমাকে দেখে নেবেন বা ওনারা একটা কিছু করবেন, এতে আমি বিচলিত নই, কারণ ইতিমধ্যেই ওনারা আমাকে বিনা কারণে মিথ্যা মামলায় জড়িয়ে বেশ কয়েকবার জেলে পাঠিয়েছেন। সুতরাং তাদের দৌড় কতটুকু তা নিশ্চয়ই আমি জানি। জি, দেখে নেওয়ার কথা কি জনাব হানিফ আপনি কি দেখে নিবেন এরকম বলেছেন বা মিন করেছেন? এটা তো এই যে বললাম যে উনার যে মস্তিষ্ক বিভ্রাট ঘটেছে তার একটা বড় প্রমাণ এটাই। আমি বলেছিলাম যে ওনারা আজকে যে ইতিহাস বিকৃতি নিয়ে পুলকিত হচ্ছেন তার ফলটা ওনারা পাবেন, এটা মানে যে দেখে নেওয়া নয়।
এই যে আমি একটু আগে বলেছিলাম যে ওনার মস্তিষ্কে না, বিভ্রাট আপনি করেছে, মস্তিষ্ক তার এই মানে বক্তব্যটিতে আবারও প্রমাণ হলো যে ওনার বিভ্রাট ব্যাপারটি একটু করেছে। পার্সোনাল হয়ে যাচ্ছে। জনাব হান্নান শাহ এবং জনাব হানিফ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিক এবার একটু বিরতি, ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার এডিটর স্পিকে। তুরাগ নদীর তীরে বাড়ি, নকল সীমানা পিলার সহ বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। সকালে রাজধানী মোহাম্মদপুরে এই উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিউটি ও জেলা প্রশাসন। এ সময় কর্মকর্তারা জানান 5 বছরের মধ্যে ঢাকার চারপাশের নদীগুলিকে দখলমুক্ত করতে কাজ এগিয়ে চলছে। ভূমিদস্যু, দখলদার আর প্রভাবশালী মহলের কবজায় পড়ে তুরাগ এখন মৃতপ্রায়। কেবল ৩ নয়, নদীর বুকেও দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছে দুর্বৃত্তরা। গড়ে উঠেছে নানা স্থাপনা। মোহাম্মদপুরের বসিলায় নকল সীমানা পিলার তৈরি করে নদ ভরাট করে আমিন ও মমিন ডেভেলপমেন্টস লিমিটেড। দখলকৃত জায়গায় তৈরি হয় আবাসন ব্যবসার কার্যালয়। আর এই কার্যালয় গুড়িয়ে দিয়েই শুরু হলো তুরাগ রক্ষার অভিযানের চলতি দফা। কিছু স্বার্থান্বেষী মহল তারা নিজেরাই পিলার স্থাপন করেছে, অর্থাৎ হাইকোর্টের নির্দেশটাকে ওরা মিসগাইড করে, অর্থাৎ দেখাচ্ছে যে এটাই পিলার। মাঝে মাঝেই এ ধরনের উচ্ছেদ অভিযান চললেও তুরাগ শহর ঢাকা ও এর আশেপাশের 5টি নদ নদীতেই দখলদারদের দৌরাত্ম্য। স্থায়ীভাবে নদ নদী দখলমুক্ত করতে 5 বছর লাগতে পারে বলে জানান বিআইডব্লিউটি এর এক কর্মকর্তা। স্থায়ীভাবে ঠেকানোর জন্য বিআইডব্লিউটি ইতিমধ্যেই 20 কিলোমিটার এলাকা নদীর পাড়ে ওয়াকওয়ে নির্মাণ করেছে। এই পাশেই রামচন্দ্রপুর মৌজা, মিরপুর মৌজা হয়ে গেছে, আমিনবাজার, বড় বরদেশি মৌজা, টঙ্গিতে হয়ে গেছে এবং পর্যায়ক্রমে এইসব এলাকাও হবে। আপনারা জানেন যে বর্ষাকালে প্লাবিত হয়, সব সিজনে করাও যায় না। এটা আশা করি এটা আরও 5 বছর লাগবে। উচ্চ আদালতের নির্দেশে চলতি বছর নতুন করে ঢাকার নদ নদীগুলোর সীমানা চিহ্নিত করেছে প্রশাসন। কর্মকর্তারা জানান এই সীমানা অনুযায়ী নদী দখলমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট